এই তো ক্ষোভ দলটা দিদির, মমতা ব্যানার্জি যাকে ভালো বুঝেছে সেখানে বসিয়েছে। কিন্তু আমার প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে এবার একটু রেস্ট নেবো, এবার আমি দাঁড়াবো না। আর বিদেশ দাকে করেছে দিদি, আমার সঙ্গে আলোচনাও করেছে, বলেছেন দিদি। এবং মমতা দিদি যেটা ভালো বুঝেছেন করেছেন, তার জন্য যদি ক্ষোভ করে আমার কিছু করণীয় নেই। আর এর জন্য দল ছাড়ারও প্রয়োজন নেই, দলে থেকে করতে হবে। রাজনীতি করতে হলে তৃণমূল কংগ্রেস করতে হবে। সেইখান থেকে আমায় দিদি যখন এখানে পাঠালেন এবং তপনদার নাম বলে দিয়েছিলেন, আর আমরা জানি যে তপনদা এখান থেকেই বিপুল ভোটে জিতেছেন এবং মানুষের সঙ্গে সেই সম্পর্ক আছে। আমাকে দিদি বলেওছেন যে বিদেশ তপন দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করো। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়ার বড়বাজারে রবিবার সকালটা যেন একটু অন্যরকমই ছিল। রাজনীতির টান টান উত্তেজনার মাঝেও ছিল চায়ের কাপের চুমুক আর গরমাগরম ফিশ ফ্রাইয়ের সুবাস। এক হাতে ফিশ ফ্রাই, অন্য হাতে চায়ের কাপ, এইভাবেই সৌজন্য সাক্ষাতে হাজির হলেন সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী বিদেশ বসু। দেখা করতে এলেন 3 বারের বিধায়ক তপন দাশগুপ্তর সঙ্গে। বিধানসভা ভোটের আর হাতে গোনা কয়েকদিন। রাজ্যের বিভিন্ন কেন্দ্রে প্রার্থী ঘোষণা ঘিরে যখন টানা পড়েন, অস্বস্তি আর ক্ষোভের ছবি সামনে আসছে, তখন সপ্তগ্রাম যেন একটু আলাদা গল্প লিখল। টিকিট না পেয়েও একেবারে ফুরফুরে মেজাজে নিজের বড়বাজারের পার্টি অফিসে অতিথিকে স্বাগত জানালেন তপনবাবু। সকালের এ সাক্ষাৎ যেন শুধুই রাজনৈতিক নয়, খানিকটা পারিবারিকও। কথার ফাঁকে ফিশ ফ্রাইয়ের কামড়, চায়ের চুমুক, আর সেই সঙ্গেই জমে উঠল আগামী দিনের রাজনৈতিক রণকৌশল। হাসি ঠাট্টার মধ্যেই গম্ভীর বার্তা, লড়াই হবে তবে একসঙ্গে। বিদেশ বসু জানান, আমি টিকিট পাওয়ার পর প্রথমেই দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন তপনদার সঙ্গে দেখা করতে এবং একসঙ্গে কাজ করতে। তাই দাদার কাছে এলাম আগামী দিনে কিভাবে এগোবো তার পরামর্শ নিতে। অন্যদিকে তপন দাশগুপ্তর গলায় কোনো ক্ষোভ নেই, বরং স্বস্তি আর আত্মবিশ্বাস। বিদেশ টিকিট পেয়েছে, এতে আমি খুব খুশি। দিদি প্রার্থী করার আগে আমার সঙ্গে আলোচনা করেছিলেন, আমিও বলেছিলাম এবার একটু বিশ্রাম নিতে চাই। হালকা হাসির সুরেই তিনি যোগ করেন, টিকিট পাওয়া না পাওয়া বড় কথা নয়, যতদিন বেঁচে থাকব হুগলি জেলার মানুষের জন্য কাজ করে যাব। রাজনীতির ময়দানে যেখানে প্রায়শই দেখা যায় বিরোধ, সেখানে বড়বাজারের এই সকালের ছবি যেন একেবারে উল্টো। এখানে প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং সহযোগিতার বার্তা। আর সেই বার্তার সঙ্গে বাড়তি মশলা, 1 প্লেট গরম ফিশ ফ্রাই আর 1 কাপ দুধ চা। তৃণমূলের টিকিট না পেয়ে অনেকেই বিক্ষুব্ধ হয়েছিলেন। অনেকে 2 বারের বিধায়ক, অনেকে 3 বারের বিধায়ক। কিন্তু সপ্তগ্রাম বিধানসভায় একেবারে অন্যরকম চিত্র দেখা গেল। নতুন যিনি প্রার্থী হয়েছেন, 3 বারের যিনি বিধায়ক ছিলেন তাকে বাদ দিয়ে তৃণমূল টিকিট দিয়েছেন বিদেশ বসুকে। তিনি একজন ফুটবলার, এবং সেই বিদেশ বসুকে টিকিট দেওয়ার পর দেখা গেল তপন দাশগুপ্ত যিনি বিধায়ক ছিলেন, তিনি তার সঙ্গে একেবারে ফুরফুরে মেজাজে বসে ফিশ ফ্রাই খেলেন, আর সঙ্গে ছিল চা। তপন দাশগুপ্তকে প্রশ্ন করতে তিনি বললেন যে না, দিদিকে আমিই পরামর্শ দিয়েছিলাম যে আমাকে এবারে একটু রেস্ট দিন। একেবারে দেখা গেল অন্যরকম ফুরফুরে মেজাজে একেবারে দুজন মিলে বসে ফিশ ফ্রাই খেলেন, সাথে খেলেন কফি। এবং এই প্রথমবার দেখা গেল কোনো 3 বারের বিধায়ক টিকিট না পেয়ে তিনি বললেন আমি খুশি, এবং তিনি লাফাচ্ছেন, তিনি আনন্দ করছেন, এবং তিনি বলছেন প্রচারে যাব। এটাই একটা অন্যরকম ব্যাপার। দেখুন তিনি কি বলছেন। একেবারে খেলার দুনিয়া থেকে রাজনীতি, সপ্তগ্রাম বিধানসভার আপনি প্রার্থী হয়েছেন, কি বলবেন? আজ একেবারে সৌজন্য সাক্ষাতে এলেন। দেখুন, এটা তো আমার প্রথম নয়। 2021 সালেও দিদি আমাকে দাঁড় করিয়েছিলেন উলুবেড়িয়া পূর্বে। তারপরেই আমি ভেবেছিলাম বোধহয় দিদি আমায় রেস্ট দেবেন। ঋতব্রতবাবুর নাম শোনার পরই ভেবেছি তাহলে আমার রেস্ট হয়ে গেল। তারপরেই দেখছি অভিষেকবাবু আমার নাম বলেছেন, এবং এই সপ্তগ্রামে আমি সপ্তগ্রামের উপর দিয়েই বাড়ি যাই। আমার বাড়ি কালনা, সেই জন্য সপ্তগ্রামের নাম শুনেছি। এবং সবচেয়ে বড় কথা, আজকে আমি বর্ধমান জেলার ছেলে, কিন্তু খেলেছি, আমার আসল খেলার সূত্রপাত হয়েছে হুগলি জেলা থেকে। 1970 সালে আমাদের জুনিয়র ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট হয়েছিল
সেটা লোকো স্টেডিয়ামে হয়েছিল আসানসোলের। সেখানে হুগলি ডিস্ট্রিক্ট আমার গোলে চ্যাম্পিয়ন হয়েছিল। সন্তোষ বোস গোলে ছিল, যে ইউনিয়ন ব্যাংকে চাকরি করতো এবং মোহনবাগানে খেলেছে। ও দেখা হলেই বলতো যে বিদেশ, পরবর্তীকালে, যে বিদেশ তুই আমায় হারিয়ে দিলি, তোর গোলে আমরা হারলাম। অতএব আমার নারী যোগ আছে হুগলি জেলায়। সেইখান থেকে আমায় দিদি যখন এখানে পাঠালেন এবং তপনদার নাম বলে দিয়েছিলেন, আর আমরা জানি যে তপনদা এখান থেকেই বিপুল ভোটে জিতেছেন এবং মানুষের সঙ্গে সেই সম্পর্ক আছে। আমাকে দিদি বলেওছেন যে বিদেশ তপন দাশগুপ্তর সঙ্গে যোগাযোগ করো। আজকে এলেন একেবারে তপন দাশগুপ্ত এতদিনের বিধায়ক, তিনি তার সমস্ত যা কর্মী যারা যেখানে লিড দেয় এবং ভালো কাজ করে তাদের সঙ্গে পরিচয় করে দিলেন, মানে একেবারে সম্পদ তুলে দিলেন আপনার হাতে। একদম একদম। কারণ কি, আমাদের দিদি একটা কথা বলেন যে আমার নেতা দরকার নেই, আমার কর্মী দরকার। সেই কর্মীরা যখন আসেন আমাদের কাছে আমার ভীষণ ভালো লাগে। তখনই মনে হয় যে আজকে আমি কেউ নই, দিদি এদের তৈরি করেছেন তার ভালোবাসা বিশ্বাস দিয়ে। সেই কর্মীরা আমাদের কাছে এসেছেন, সেজন্য আমরা তাদের অন্য চোখে দেখি। কারণ আমি মনে করি একটা ভোটও খুব দরকার। আজকে দিদি যেভাবে আপনার সাধারণ মানুষ হয়ে সুপ্রিম কোর্টে লড়েছেন, হ্যাঁ, কালো কোট পরে, উনি বলেননি যে আমার তৃণমূলের ছাড়পত্র চাই, আমি তৃণমূলের যারা আছে তাদেরকে আমার ভোটাধিকার দিতে হবে। দিদি বলেননি। দিদি একটা কথাই বলেছেন, একটা বৈধ ভোট যেন কেউ বৈধ ভোটের জন্য কেউ যেন বাদ না পড়ে, প্রত্যেকটা মানুষ যেন তার অধিকার রক্ষার জন্য আমি আজ আপনার কাছে এসেছি, সুপ্রিম কোর্টে বলেছেন। একসময় আপনার গোলে হুগলি ডিস্ট্রিক্ট জিতেছিল, এবারে কি আবার সেই গোল? দেখুন, আমি একটা কথা বলি, 2021 সালেও আমি বলেছি, রিপোর্টাররা, আপনাদের মতো রিপোর্টাররা যখন আমার কাছে এসেছিল যে আপনাকে বিদেশদা দিদি কি করে এখানে খেলার মাঠ থেকে এখানে এনে দিল। দেখুন, দিদি সবার কাছেই শুনেছেন যে বিদেশ মাথা নিচু করে দৌড়ায়। এখন সেই জন্য দিদি খুব দুঃখ পেয়েছেন, যে দিদিকে বলছেন যে বিদেশকে বলছে যে সবসময় মাথা নিচু করে দৌড়োয়। আরে মাথা নিচু করে তো দৌড়োতে হবে, বল দেখতে হবে এবং অপোনেন্ট যাকে বিট করবে তার পাটা দেখতে হবে। কিন্তু লোকে তো ভাবে না, মাথা নিচু করে দৌড়চ্ছি বলছে। সেই জন্য দিদি বলেছেন, মনে মনে ভেবেছিলেন যে বিদেশকে এমন মাঠে নিয়ে যাব যেখানে মাথা উঁচু করে দৌড়বে। সপ্তগ্রামে কি আপনার গোলে জিতবে? নিশ্চয়ই। আমার পাশে মানুষ আছে, আমার পাশে তপনদা আছে, আমার উপরে অভিষেকবাবু দিদি আছে। সপ্তগ্রামের এতদিনের আপনি বিধায়ক, তারপরে আবার প্রার্থী বদলে গেল, বিদেশ বসু প্রার্থী হলো। আজকে সকালবেলা দেখা গেল আপনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, একেবারে প্লেটে কাটলেট হাতে দুজনে বসে গল্প করলেন, কি বলবেন? না দেখো, বিদেশদার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এর আগে উলবেড়িয়ার উনি বিধানসভার মেম্বার ছিলেন, একই স্ট্যান্ডিং কমিটিতে আমরা আছি, এক্সটিমেট কমিটিতে। প্রতি সপ্তাহে একবার দুবার দেখা হতো। বিদেশদা হওয়াতে আমি খুশি। এবং আমি 3 টার্মসে যা কাজ করেছি সপ্তগ্রাম এলাকায়, রাস্তাঘাট, পানীয় জল থেকে শুরু করে, হাইমার্স লাইট, রাস্তায় লাইট থেকে শুরু করে, কিষাণ মান্ডির থেকে শুরু করে, তারপরে টোটাল কাজটা, হংসেশ্বরী গাজী দরগা সংস্কার আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা, তিনি দিয়েছেন। তারপরে রঘুরাঘাতে কালীবাড়ি সংস্কার করি, সব কাজটাই করেছি। মানুষ কেউ ফেরেনি, এটাই যদি বলি যে মানুষ কেউ ফেরেনি, এটাই আমার ক্রেডিট রাজনৈতিক জীবনে। বিদেশদাও কাজ করবে। বিদেশদা অলরেডি ঘোরা শুরু করেছে আমার সঙ্গে। যেদিন টিকিট ডিক্লেয়ার হচ্ছে তার আগের দিনও কথা হয়েছে। মমতা ব্যানার্জি আমাকে ফোন করেছিল, কথা হয়েছে। দিদির সঙ্গে আমার 2 বার কথা হয়েছে। বিদেশদা হওয়াতে আমি খুশি, এবং সাধারণ মানুষের কাজ হবে এটা আমি আশা রাখি। আর বিদেশদা যখন কলকাতায় থাকবে সে কাজ আমি করে দেবো, কোনো প্রবলেম নেই। তাহলে কি এবারে কর্মীরা আমাদের সম্পদ, কর্মীদের জন্য আমি আছি। শুধু আমি বলেছি বিদেশদাকে যে দলের মধ্যে থেকে যারা কনস্পাইরেসি করে, ধান্দাবাজ, তাদের থেকে একটু মাপতে হবে, তাদের থেকে একটু দূরে থাকতে হবে, সাচ্চা কর্মীদের সঙ্গে নিয়ে চলতে হবে, এটাই বলেছি। আজকে দেখা গেল একেবারে আপনার যারা পুরনো কর্মী তাদের সঙ্গে একদম মিট করিয়ে দিলেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। যারা আমাকে জিতিয়েছিল 3 টার্মস, এটা করিয়ে দিলাম।
আর বিদেশদা তো অলরেডি ঘুরছে, বৌদিও এখানে এসছেন, আমার এলাকাতেই আছেন পোলবাতে, এবং আমি সেইগুলো আমি ঘুরবো এবং বিদেশদাকে নিয়ে আমি ঘুরবো, মিটিং ডাকবো, কোনো অসুবিধা নেই, সব কাজ ঠিক করা আছে। শুধু ঘন্টাটা বাজবে 29 তারিখে, আর 4 তারিখে জয়ের আশা। তাহলে জয়লাভ এবারে করবো। বিদেশদার সাথে প্রচারে দেখা যাবে আপনাকে? নিশ্চয়ই, হোয়াই নট। আমি শুধু বিদেশদার সঙ্গে তো ঘুরবোই, যেহেতু আমার অ্যাসেম্বলি। চুজুর প্রার্থী আমার সঙ্গে এখনও মিট করেনি, পান্ডুয়ার প্রার্থী এখনও মিট করেনি। যারা মিট করেনি, যখন মিট করে তাদের সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে যেরকম নির্মল মাঝি, গোঘাট, পলাশ থেকে শুরু করে আরামবাগ, সবাই কন্ট্যাক্ট রাখছে। হ্যাঁ, যেরকম আমাদের আমি সব জায়গাতে আমাদের কর্মীদের বলছি, 12 বছর এই জেলায় সভাপতি ছিলাম, 11 বছর তৃণমূলটাকে হাতে করে তৈরি করেছি এবং ক্ষমতায় এনেছি। আপনারা জানেন যে হুগলি জেলা সিপিএমের ড্রেন ছিল, এবং হাসপাতালে আমাকে সিপিএম গুলিও চালিয়েছে আমাকে যাতে মেরে দেওয়া যায়। সেই থেকে বাংলার মানুষের, হুগলি জেলার মানুষ ক্ষমতায় আমাদের বসিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং একটা কথা ঠিক, যতদিন বাঁচবো হুগলি জেলার মানুষের জন্য করব, এর মধ্যে কোনো মিথ্যাচার নেই। অনেকেই তৃণমূলের টিকিট পায়নি, অনেকে ক্ষোভ দেখাচ্ছে, অনেক কিছু বলছে, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে একদম ফুরফুরে মেজাজে। আমি তো খুব দলটা দিদির, মমতা ব্যানার্জি যাকে ভালো বুঝেছে সেখানে বসিয়েছে। কিন্তু আমার প্রথম থেকে একটা ইচ্ছা ছিল যে এবার একটু রেস্ট নেবো, এবার আমি দাঁড়াবো না। আর বিদেশদাকে করেছে দিদি, আমার সঙ্গে আলোচনাও করেছে, বলেছেন দিদি, এবং মমতা দিদি যেটা ভালো বুঝেছেন করেছেন, তার জন্য যদি ক্ষোভ করে আমার কিছু করণীয় নেই। আর এর জন্য দল ছাড়ারও প্রয়োজন নেই, দলে থেকে করতে হবে। রাজনীতি করতে হলে তৃণমূল কংগ্রেস করতে হবে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।